স্যার বর্তমানে ভারতবর্ষ শুধুই কি জাতিভেদের ওপর দাঁড়িয়ে আছে, নাকি এই যে আমরা সামাজিক পরিকাঠামো বলতে শিক্ষা, স্বাস্থ্য যা যা বুঝি, আদৌ সেই মানে কঠিন জিনিসটার ওপর, সেই শক্ত পরিকাঠামোটার ওপর দাঁড়িয়ে রয়েছে? দেখো মানে দুটো কথা বলার এটার একটা হচ্ছে যে না, জাতি এবং ধর্মভেদের ওপরে ভারতবর্ষ দাঁড়িয়ে আছে শেষ পর্যন্ত, এটা আমি বিশ্বাস করি না, একেবারেই বিশ্বাস করি না। কারণ তা যদি হতো তাহলে এত বড় একটা ঘটনায় অত্যন্ত দুঃখজনক এবং হাড় হিম করে দেওয়া একটা সন্ত্রাসবাদী হামলা, তারপরে কিন্তু কাশ্মীরেরই মানুষজন, এবং আমি দেখেছি একাধিক মিছিল হয়েছে, বন্ধ হয়েছে, এবং সেখানে দলমত নির্বিশেষে সমস্ত মানুষ অংশ নিয়েছে। সেটা তো হতো না। বা কলকাতার রাস্তাতেও ইতিমধ্যে মিছিল হয়েছে, আমাদের রাজ্যেও মিছিল হয়েছে, যেখানে আমরা দেখেছি যে নানা অংশের মানুষ অংশ নিচ্ছেন। সেটা তো হতো না যদি সত্যি সত্যি ধর্ম এবং জাতিভেদের ভিত্তিতে ভাগ করা থাকতো আমাদের দেশ। কিন্তু দ্বিতীয় যে পর্বটা তোমার প্রশ্নের, যে মানুষের বেঁচে থাকার জন্য যে জরুরি পরিষেবাগুলো প্রয়োজন, যেগুলো ছাড়া মানুষ সত্যি সত্যিই জীবন ধারণ করতে পারে না, অসম্পূর্ণ থাকে মানুষের জীবন কোনো না কোনো দিক থেকে, সেই পরিকাঠামোগুলো খুব শক্তপোক্ত আছে, এবং সেই শক্তপোক্ত পরিকাঠামোর ওপর আমাদের দেশ দাঁড়িয়ে রয়েছে সেটা তো বলা যাবে না। তার কারণ যদি আমরা পরিসংখ্যান নিই তাহলে দেখা যাবে সব জায়গাতেই কম বেশি আমরা পিছিয়ে রয়েছি। এবং বিশেষ করে যারা গরিব মানুষ, আর্থিকভাবে যারা একটু নড়বড়ে জায়গায় আছেন, তাদের সুরক্ষা দেওয়ার জন্য এই সমস্ত ক্ষেত্রে আমাদের রাষ্ট্রের যা যা করণীয় কাজ ছিল সেগুলো রাষ্ট্র ঠিকঠাক সব জায়গায় পালন করতে পেরেছে বা এখনও পারছে বলে আমি তো মনে করি না। কাজেই মানে প্রথম উত্তরটার উত্তরও হচ্ছে যে না, দ্বিতীয় প্রশ্নটার উত্তরও হচ্ছে না। এবং স্যার এই বর্তমান সমাজে দাঁড়িয়ে যারা সেকুলার শব্দটাকে একেবারে গ্রহণ করেছে, ধর্ম নিরপেক্ষতা, তার বিপরীতে কি বহু মানুষ চলে যাচ্ছে? মানে এই যে সংবিধানে ধর্ম নিরপেক্ষতা শব্দটাকে কি এড়িয়ে বেশিরভাগ মানুষ চলে যাচ্ছে, বলছে সংবিধান থেকে সরিয়ে দিতে হবে। তাহলে আদতেই কি আমাদের সমাজের জন্য সেটা মঙ্গল? না, এরকম একটা মনে হতে পারে। আমি দুটো ঘটনার এখানে মানে দুটো আমার রাদার পর্যবেক্ষণ রাখবো। এরকম একটা মনে হতে পারে যে বিশেষ করে আমাদের রাজ্যে দাঁড়িয়ে থাকলে এরকম একটা মনে হতে পারে যে এই সাম্প্রতিক সময়ে বেশ কিছু মানুষ, কিছু টিভি চ্যানেল, ফেসবুকে বেশ কিছু মানুষ এরকম পোস্ট করেছেন, এবং এই গোটা সন্ত্রাসবাদী হামলার জন্য কাঠগড়ায় তুলে দিচ্ছেন প্রায় কেউ কেউ, যারা ধর্মনিরপেক্ষ বলে নিজেদের মনে করেন, চিহ্নিতও করেন তাদের। সেটা তো একেবারেই ঠিক না, কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়ালে এটা হয়তো একটা মনে হতে পারে, এবং তাৎক্ষণিকভাবে মনে হতে পারে। সেখানেও আমি দুটো কথা বলবো, এই দুটো পর্যবেক্ষণ। এক হচ্ছে, আমি লক্ষ্য করলাম আজকে যে সময়ে আমরা কথা বলছি বেশ কয়েকটা দিন অতিক্রান্ত হয়েছে। প্রাথমিক পর্বে এরকম একটা আঘাতের তো একটা বিভৎসতা ছিল, ভয়ঙ্কর একটা আঘাত, এবং এই ধরনের ঘটনা ঘটেনি, অস্বীকার করার কোনো জায়গা নেই যে অধিকাংশ মানুষ যাদের সন্ত্রাসবাদীরা হত্যা করেছে তাদের ধর্ম পরিচয় জেনে নিয়েই হত্যা করেছে। তো তারপরে একটা ব্যাকল্যাশ কিন্তু প্রায় অবশ্যম্ভাবী ছিল, এবং আমরা অনেকেই মুহূর্তের উত্তেজনায় নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকি। সবাই তো খুব একটা পরিস্থিতিকে ঠান্ডা মাথায় বিচার বিশ্লেষণ করে ভেবে প্রতিক্রিয়া দেওয়ার জায়গায় থাকেন না। সেই জন্যে এই সন্ত্রাসবাদী হানাটার পরেই এই রকম মত অনেকটা প্রাধান্য পাচ্ছিল বলে আমি নানা জায়গায় দেখেছি। কিন্তু যদি খেয়াল করা যায় তাহলে দেখা যাবে যে গত 1-2 দিনে কিন্তু উল্টো কণ্ঠস্বরটাও কিন্তু খুব জোরালোভাবে উঠে আসছে। এবং যা আমি দেখেছি, আমি যদি আমার পোস্টের কথাই বলি, আমি দেখেছি যে আমার আগের পোস্টে এসে যারা সেকুলার তাদেরকে যারা আক্রমণ করছেন, আমার দুদিন পরের পোস্টে এসে তারা কিন্তু সেই উগ্রভাবে আর কথা বলছেন না একেবারেই। তো খুব ধীরে হলেও যখন মানুষ বিচার বিবেচনা করতে পারছে, যখন আরও তথ্য এই সন্ত্রাসবাদী হামলা সংক্রান্ত তাদের সামনে আসছে, তখন আস্তে আস্তে কিন্তু এই মতবাদের মানে অসারতা, যে সেকুলারিজমকে আমরা ত্যাগ করব, পরিত্যাগ করব, আমাদের সংবিধান থেকে বাদ দিতে হবে, এই মতবাদের অসারতা। এবং তার কারণ আমাদের দেশটা যেভাবে নির্মিত হয়েছে তাতে আমাদের দেশের চরিত্রটাই হচ্ছে সেকুলার। এটা মাথায় রাখতে হবে যে আমাদের দেশটা পাকিস্তান নয়, এটা মাথায় রাখতে হবে যে আমাদের দেশটা এমনকি সাম্প্রতিক সময়ের বাংলাদেশও নয়, ভারতবর্ষ কোথাও একটা আলাদা। যদি আমরা এই উপমহাদেশের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে ভারতবর্ষই সেই একটি দেশ যে দেশে একমাত্র
একটা সময় যেটা জরুরি অবস্থার সময়, সেই সময়টি ছাড়া বাকি সময় জুড়ে কিন্তু গণতন্ত্র প্র্যাকটিস করা হয়েছে, সঠিকভাবে প্র্যাকটিস করা হয়েছে আমি বলবো। তার অনেক ত্রুটি বিচ্যুতি আছে, সঠিকভাবে মানে আমি এই অর্থে বলছি যে গণতন্ত্রের পথ থেকে আমরা কখনো সরে আসিনি, আমাদের এখানে একটা সেনা অভ্যুত্থান হয়ে যায়নি। তো সেই দিক থেকে ভারতবর্ষের যে গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষতার যে শক্তি, ভারতের দেশের, আমি রাষ্ট্রেরও বলবো এবং দেশেরও বলবো, সেটা খুব খুব জোরের একটা জায়গা আমাদের, এবং সেইখান থেকে আমাদের দেশকে খুব সহজে নড়িয়ে ফেলা যাবে কিছু চিৎকার চেঁচামেচি আর ফেসবুকে পোস্ট করে। আমার এমনটা মনে হয় না। এবং যদি খেয়াল করি, বড় আকারে বলতে গেলেও যদি খেয়াল করি, গত লোকসভা নির্বাচন, সেখানেও তো তাই, কম বেশি তো হিন্দুত্বের এজেন্ডা নিয়েই একটি বিশেষ দল এবং তাদের যারা সঙ্গে ছিলেন তারা ভোট বৈতরণী পার হতে চেয়েছিলেন। একদমই স্যার, এখানে আপনাকে একটু আমি কাটছি। প্রধানমন্ত্রীর আমরা যদি টুইটগুলো খুব ভালো করে ফলো করি তাহলে কিন্তু একেবারে ধর্মনিরপেক্ষতার পক্ষে সেই টুইটগুলো করা, কিন্তু ওনার যারা অনুগামী তারা বারংবার কিন্তু একটা সংখ্যা গুরু শব্দকে সামনে ঠেলে দিচ্ছে এবং সেই ধর্মের কোথাও গিয়ে একেবারে পক্ষে তারা রাজনীতিটা করছে। তাহলে কি প্রধানমন্ত্রী কোথাও গিয়ে ব্যর্থ হচ্ছে যে তার অনুগামীদের এই ধর্মনিরপেক্ষতাটা বোঝাতে? না, ব্যর্থ হচ্ছে না, আমার মনে হয় এটা একটা পলিসি। কেন বলছি, তার কারণ স্টেট, রাষ্ট্র, প্রধানমন্ত্রী কখনো সংবিধানকে অমান্য করে এমন কোনো বক্তব্য রাখতে পারেন না যাতে সংবিধান লঙ্ঘনের দায় তার কাঁধে বর্তায়। তো তিনি তার জায়গা থেকে ওই কথা বলতে বাধ্য, আমি বলবো। বলেছেন, সেটাকে আমি সাধুবাদ জানাচ্ছি, কারণ এই কথাটাও বলা খুব জরুরি ছিল। এবং যারা ধর্মনিরপেক্ষতার পক্ষে সওয়াল করছেন এই উত্তপ্ত সময়ে দাঁড়িয়ে, প্রধানমন্ত্রীর যে ওই টুইট, সেটা তাদের হাতে একটা অস্ত্র হিসেবেই মানে ব্যবহৃত হয়েছে। কিন্তু আবার মুখ্যত আরএসএস এবং বিজেপির যে এজেন্ডা, তার দিকে যদি আমরা নজর রাখি, তাহলে তো সেই এজেন্ডার মধ্যে ভীষণভাবে ধর্ম এবং রাজনীতিকে মিশিয়ে দেওয়া, ধর্মীয় বিভাজন করা, সেটা আছেই। মানে আমি বলছি যে প্রধানমন্ত্রী একটি রাষ্ট্রের মুখ হিসেবে, অন্যতম প্রধান মুখ হিসেবে যে কথা বলেছেন, সেটা তার কাছ থেকে প্রত্যাশিত। এবং তার অনুচররা বা তার দলের অনেকে বা তাকে পছন্দ করেন, দল করেন না, এরকম অনেক মানুষও দেখেছি যে সেকুলার যারা তাদের আক্রমণ করছেন, তারা যেটা করছেন সেটাও স্বাভাবিক। রাজনৈতিক দলগুলো যেটা করছে সেটা তাদের রাজনীতির সঙ্গে যায়। কিন্তু আমি এই জায়গাটায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেব যে এইটুকু স্বাভাবিক সুস্থ চিন্তা অন্তত মাথায় এসেছে যে দল যাই করুক, দেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি ধর্মীয় বিভাজনের কোনো বার্তা কখনো এই উত্তপ্ত পরিস্থিতিতে দিতে পারেন না, কখনোই দিতে পারেন না। এবং মন কি বাত অনুষ্ঠানে আমরা প্রধানমন্ত্রী থেকে যে বার্তা পেলাম যে কঠিনতম শাস্তি দেওয়া হবে, আমি বলছি যে মানে ব্যর্থতা ঢাকতে পারবে ভারতবর্ষ সেই প্রতিশোধ নিতে? এখনো পর্যন্ত সেই জায়গায় ভারত দাঁড়িয়ে রয়েছে। দেখো, শাস্তি দেওয়ার আমি পক্ষে, কিন্তু আমি প্রতিশোধের সেই অর্থে, এটা শুনলেই অনেকে রেগে যাবেন, তোমাদের চ্যানেলও যখন এটা শুনবেন অনেকে রেগে যাবেন, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমি এটা সত্যিই বিশ্বাস করি, শাস্তি দেওয়ার আমি তো ডেফিনেটলি পক্ষে। কিন্তু কিভাবে শাস্তি, মানে প্রতিশোধ, কোন অর্থে প্রতিশোধ? প্রতিশোধ যদি এমনটা হয় যে মানে একটা রাষ্ট্রকে আমরা আক্রমণ করতে শুরু করলাম, একটা যুদ্ধ ডেকে আনলাম, তাহলে সেটা খুব বিবেচকের কাজ হবে বলে আমার মনে হয় না, একদমই বিবেচকের কাজ হবে বলে আমার মনে হয় না। কিন্তু যদি জঙ্গিদের, যারা এই মানুষ খুন করেছে, তাদের নির্দিষ্টভাবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, এবং যারা জঙ্গি কার্যকলাপকে মদত দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে আমি সেটাকে সমর্থন করব। কিন্তু রাষ্ট্রীয় প্রতিশোধ, আমি তো ব্যক্তি জীবনও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। তো সেটা আমি আমার নানা লেখায় বলেওছি, কেননা সত্যি সত্যি রক্ত রক্তের জন্ম দেয়। প্রতিশোধের খেলায় যদি আমরা একবার ঢুকে পড়ি তাহলে কোথাও গিয়ে সেই খেলা শেষ হয় না। কিন্তু এমন কয়েকটা মুহূর্ত হয়তো রাষ্ট্রের জীবনে আসে, একটা দেশের জীবনে আসে, যখন রাষ্ট্র এবং দেশকে কিছু পদক্ষেপ করতেই হয়। তো আমি সেই পদক্ষেপের বিরোধী অবস্থান নিশ্চয়ই নেব না। কিন্তু আমি খুব নির্দিষ্টভাবে বলছি যে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে আমি সমর্থন করছি। কিন্তু অনেকে যেমন যুদ্ধের জিগির তুলে দিয়েছেন এবং যদি মনে করছেন যে সেটাই হচ্ছে প্রতিশোধ, আমি কোনো মতেই সেই যুদ্ধকে সমর্থন করছি না।
কোথাও গিয়ে কি বর্তমান প্রজন্মের মধ্যে এই যুদ্ধ, এই ধর্ম, এই বিষয়গুলো বেশি করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে? কারণ আমি বলছি যে আমাদের দেশ কোথাও গিয়ে এমার্জেন্সি দেখেছে এবং তারপর সেখান থেকে বেরিয়ে এসে আবার একটা স্বাভাবিক জীবন যাপন করেছে। তো আপনি যে সূচকগুলোর কথা বলছিলেন, শিক্ষা, স্বাস্থ্য, হাঙ্গার স্ট্রাইক, সেখানে ভারতবর্ষ কি ক্রমশ পিছিয়ে যাচ্ছে? হ্যাঁ, সমস্ত সূচকগুলোতে তো পিছিয়ে। যে সূচকগুলো দিয়ে মানে আমি বলছি যে যে স্কুলটা হচ্ছে যে অমর্ত্য সেনদের স্কুল অর্থনীতিতে, যারা একটা দেশের উন্নয়ন কেবলমাত্র মাথাপিছু ইনকাম কত হচ্ছে তা দিয়ে বিচার বিশ্লেষণ করেন না, সেই সমস্ত সূচকগুলোতে আমাদের দেশ খুব ভালো অবস্থায় গোটা পৃথিবীতে নেই, একেবারেই নেই, খুব খারাপ অবস্থায় আছে, বরং পেছনের দিকের দেশগুলোর মধ্যে পড়বে। এখন মুশকিলটা হচ্ছে যে এই বাস্তবতাটার সঙ্গে আজকের যে যুব সম্প্রদায়, আমি দেখেওছি আমার যে ছাত্রছাত্রীরা, তারা অনেকেই পরিচিত নয়, এবং তাদের ক্ষেত্রে একটা বড়, এটা আমি বলবো, এটা নিয়ে আমার ভবিষ্যতে একটা দীর্ঘ লেখা তৈরি করার ইচ্ছে আছে, যে তাদের সামনে একটা বড় সংকট তৈরি করা হয়েছে। কী সেই সংকট? সংকটটা হচ্ছে যে তাদের কোথাও চাকরি বাকরি নেই, সেই অর্থে সম্মানজনক চাকরি বাকরি। আমাদের রাজ্যে তো নেই, দেশের ক্ষেত্রে বড় করে ভাবলেও সম্মানজনক চাকরি নেই। হয়তো প্রাইভেট সেক্টরে কিছু চাকরি আছে, বাকি জায়গাগুলোতে সেভাবে নেই। সেনাবাহিনীতে তো কত পদ পদ খালি রয়েছে দেখা গেল এই হামলার পরে। তাহলে তাহলে এবার মুশকিলটা হচ্ছে যে যখনই আমরা দেখব যে যুব সমাজ তাদের যে কর্মে প্রবেশ করা, আমি পড়াশুনো করলাম, পড়াশুনো করার পর আমি কর্মে প্রবেশ করলাম, কর্মে প্রবেশ করলে কি হয়, একটা দায়িত্ববোধ তৈরি হয়, একটা কাজ আমাকে সময়ে করতে হবে, সেই কাজের সঙ্গে যুক্ত যে সমস্যাগুলো, সেগুলো বোঝার একটা মানসিকতা তৈরি হয়। এই কর্মবিচ্যুত একটা যুব সমাজকে যদি তৈরি করা যায়, তাদের হাতে অঢেল সময় আর একটা মোবাইল ফোন, তো তাদেরকে যে কোনো দিকে পরিচালনা করা কিন্তু সম্ভব হয়ে যেতে পারে। তখন এই সময়টা, অতখানি সময় মোবাইল ফোনে ইনভেস্ট করার যুব সম্প্রদায় পেতই না যদি তারা একটা মানে প্রকৃত কর্মের মধ্যে প্রবেশ করতে পারত। এই যে কর্মহীনতা, এই কর্মহীনতাকেও কিন্তু আসলে উগ্রতা, ধর্ম এবং জাতপাতের বিভাজনকে গোটা দেশে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সুকৌশলে ব্যবহার করা হচ্ছে বলে আমার মনে হয়। মানে চাকরি বাকরি যত ছেলেপুলেরা পাবে না, তাদের একটা রাগ তৈরি হবে ভেতরে, মারাত্মক রাগ তৈরি হবে, এবং সেই রাগটা কিন্তু কোনো একটা দিকে তো বহিঃপ্রকাশ চাইবেই, এবং সেই রাগটা কিন্তু অনেক সময় বহিঃপ্রকাশ চাইছে এই জাতি ধর্মের বিভাজনের পথ ধরে। একটা কিছু হচ্ছে এবং তারা ওইভাবে রিয়াক্ট করছে। এই গোটা সমাজের এবং তরুণ সমাজের মধ্যে বছরের পর বছর ধরে যে পুঞ্জীভূত রাগ, তার তো একটা প্রকাশ চাই, সেই প্রকাশটাকে এভাবে ব্যবহার করা হচ্ছে। এবং তখন এই রাগটা, এই যে অ্যাগ্রেশন, এই যে ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, কেউ কেউ তরুণদের মধ্যে অত্যন্ত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, এটা কোথা থেকে আসছে? এই অ্যাগ্রেশনটা তার ভেতরের একটা ব্যক্তি নিরাপত্তাহীনতার জায়গা থেকে জন্ম নিচ্ছে, এবং সেটা কিন্তু সুকৌশলে ব্যবহার করা হচ্ছে। এই যে কর্মহীনতার জায়গাটাকে বাঁচিয়ে রাখা হচ্ছে, চেষ্টা করলে কি রাজ্য আর রাষ্ট্র, আমাদের মানে কেন্দ্র সরকার, রাজ্য সরকার নিয়োগগুলো করতে পারে না? এত 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 পদ ফাঁকা পড়ে রয়েছে, স্বচ্ছভাবে করা হয় না, অনেক সময় সুকৌশলে করা হয় না। একটা হচ্ছে যে সরকারি চাকরির জায়গায় প্রাইভেট সেক্টরে চলে যাক, সেইটা, আর সেখানেও মারাত্মক লেভেলের এক্সপ্লয়টেশন আছে। আর দ্বিতীয় হচ্ছে সেখানেও যারা যাবে না, যারা কোথাও যাবে না, তারা পড়ে থাকুক এবং তাদের মধ্যে এই রাগটা জমা হোক, সেই রাগটাকে আমরা ব্যবহার করব। সামনে 26-এর ভোট রয়েছে, আমি বলছি এই ঘটনার প্রভাব তরুণ প্রজন্মের ওপর কিভাবে পড়েছে, বা ভোট বাক্সে তার ফলাফল কিভাবে আমরা দেখতে পেতে কি কিছু পারি, তার প্রভাব? মানে দেখো, আমি তো ভোট বিশ্লেষক নই, কিন্তু হ্যাঁ, যেহেতু শিক্ষকতা করি এবং তরুণ প্রজন্মের সঙ্গে অনেকটা সময় আমার কাটে, মানুষের সঙ্গে আমি কথা বলতেও পছন্দ করি, আমার মনে হয়েছে যে খুব বড় প্রভাব পশ্চিমবঙ্গের নির্বাচনে এই ঘটনার পড়বে না। তরুণ প্রজন্ম কি স্যার ওয়াকিবহাল নয় এই বিষয়গুলো নিয়ে আজকাল? ওয়াকিবহাল, কিন্তু ওই যে বললাম, ওই যে রাগটাকে চ্যানেলাইজ করে দেওয়া হচ্ছে অন্যদিকে, এবং যার ফলে যে সচেতনতা থেকে তাদের নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করা উচিত ছিল, সেটা তারা কজন করবেন আমি জানি না। এবং যদি করেনও সংখ্যায় তারা কোথাও একটা, তাদের মধ্যে যারা সচেতন, সকলেই এমন আমি বলছি না, যারা সচেতন, যারা করবেনও, কোথাও একটা সংখ্যায় তারা, তাদেরই মধ্যে যারা সচেতন নন, এবং অন্য একটা বিরাট অংশের মানুষ যাদের জীবন জীবিকার সুবিধের জন্য নানা ধরনের ভাতা একটু কার্যকরী হয়েছে, কিছুটা উপশম দিয়েছে,
সেই অংশের কাছে তারা শেষ পর্যন্ত হেরে যাবেন বলে আমার মনে হয় আবারও। আমরা স্যার কোথাও গিয়ে শুধুমাত্র একটা পার্টিকুলার জাতিভেদ ধর্মের দ্বারা বেশি কনভিন্সড হয়ে যাচ্ছি রাদার দেন বাকি আমাদের জীবনের যা কিছু গুরুত্বপূর্ণ। সেটা তো মানে পশ্চিমবঙ্গের একটা অংশের ক্ষেত্রে হয়েইছে, মারাত্মকভাবে হয়েছে। কিন্তু আমি আবারও বললাম যে যদি ভোটের অঙ্কে দেখো, গোটা ভারতবর্ষের ক্ষেত্রে আমি সেটা তো বিশ্বাস করিই না। করলে মোদিকে ওই বার্তা আগের নির্বাচনে দেশের জনগণ দিতেন না। আমাদের রাজ্যেও শেষ পর্যন্ত কিন্তু এইটা টিকবে না, এটা আমার নিজের ধারণা টিকবে না বলেই গত বিধানসভা নির্বাচনে উল্টো ফল হয়েছে। এবার হয়তো তার চেয়ে একটু ভালো ফলাফল বিজেপি করতে পারে, কিন্তু আমার মনে হয় না শেষ পর্যন্ত এই ধর্মের কার্ডটা খেলে করা যাবে। তার তার একটা বড় কারণ আমি বললাম যে আমাদের দেশের যে 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 চরিত্র, ধর্মনিরপেক্ষ চরিত্র, সেটা অনেক সুদৃঢ়, অনেক গভীরে প্রথিত, সেটাকে উপড়ে ফেলা এত সহজে সম্ভব নয়। আর দ্বিতীয় যেটা বললাম সেটা হচ্ছে যে এই রাজ্য সরকার এমন একটা ব্যবস্থা কায়েম করে রেখেছে, যেটা যে খুব খারাপ আমি সবসময় সেটাও বলবো না, তার কিছু সুফল নিশ্চয়ই রয়েছে, সেটা আমি অস্বীকার করব না। কিন্তু কয়েকজনকে সুফল দিতে গিয়ে একটা বিরাট অংশের মানুষকে তারা বঞ্চিতও করছে, এবং তার মধ্যে যুব সম্প্রদায়ও আছে। তাদের রাগে ফেটে পড়া উচিত ছিল, কিন্তু সেই অর্থে বিরাট কোনো তাদের রাগের অগ্নুৎপাত এখনও পর্যন্ত আমরা তো দেখিনি। যে জন্য আমার মনে হয়েছে যে এই সরকার ভোটের রাজনীতিটা খুব ভালো বোঝে, এবং যে জন্য আমার মনে হয়েছে হয়তো আগামী নির্বাচনে বিজেপি আগের চেয়ে কিছুটা ভালো করবে, কেননা এই ধর্মের কার্ডটাকে কিছুটা হলেও তারা এই ঘটনার প্রেক্ষিতে এবং গত কয়েক বছর ধরে নানা ঘটনার প্রেক্ষিতে সুকৌশলে মানুষের সামনে মানে পেশ করতে পেরেছে। কিন্তু বিরাট কোনো আমার মনে হয় না বিধানসভা নির্বাচনে ফলাফলের বিরাট কোনো ওলটপালট হবে বলে। সময়টাও কম, মানে আর এক বছরের মাথায় নির্বাচন। এর মধ্যে বিরাট কোনো ভোটের একটা অন্য মেশিনারি থাকে, ভোটের একটা অন্য অঙ্ক থাকে। সেখানে একটা মানে একটা বিরাট বড় ঘটনা যদি না ঘটতো, পশ্চিমবঙ্গের মাটিতে যদি একটা বিরাট বড় কোনো ঘটনা ঘটতো, তাহলে হয়তো আমি বলতাম যে হ্যাঁ সেটা আছে। কিন্তু ওই সন্ত্রাসবাদী আক্রমণ এবং তারপর হিন্দুত্বের জিগির, এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুব যে সাফল্য পাবে তেমনটা আমার মনে হয় না। বরং দেখাই তো গেছে, দুর্নীতির ইস্যু তো আজকে প্রথম এলো না, গত নির্বাচনেও তো দুর্নীতির ইস্যুটা ভীষণভাবে ছিল। তার আগে তো সারদা নারদা ছিল, কই ফলাফল তো অন্যরকম হয়নি। আমি যদিও ভোট বিশ্লেষক নই, কিন্তু আমার নিজের ধারণা যে বিরাট কিছু পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না।